ভেক্টর রাশির যোগ যেহেতু সাধারণ বীজগণিতিক নিয়মে হয় না, সুতরাং একটি ভেক্টরের সঙ্গে আরেকটি ভেক্টরকে কিভাবে যোগ করব অথবা একাধিক ভেক্টরকে কিভাবে যোগ করতে হয় এই সংক্রান্ত নিয়মকানুনগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে না পারলে ভেক্টর চ্যাপ্টারটা অধ্যয়ন করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। সুতরাং আজকের এই একটি ক্লাসে ভেক্টর যোগের জ্যামিতিক যোজন পদ্ধতি টোটালটা আমি এক ক্লাসে কভার করব। সো সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি খন্দকার মোহাম্মদ শাহ আলম ফিজিক্স শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভেক্টর চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। আজ আমরা শিখব ভেক্টর রাশির জ্যামিতিক যোজন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টর যোগের যে জ্যামিতিক পদ্ধতি এটি শুরুতেই আমরা পড়ব হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র শেখার আগে আমি একটি এক্সাম্পল দিচ্ছি, এটির সাহায্যে তুমি খুব স্বাভাবিকভাবে বুঝে যাবে যে আসলে ভেক্টর যোগগুলো কেন বীজগণিতিক পদ্ধতিতে যোগগুলো করা যায় না, আমাদের কেন জ্যামিতিক যোজন পদ্ধতিতে যেতে হচ্ছে। এই এক্সাম্পলটার সাহায্যে আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারবো। ধরো একটি লোক এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে 3 একক দূরত্বে এখানে গিয়ে পৌঁছালো, অর্থাৎ এটাকে যদি আমরা 1 মিটার করে ধরি তাহলে 1 মিটার, 2 মিটার, 3 মিটার এখানে গেল। এবার এখান থেকে সে দিক চেঞ্জ করে সে আরও 3 একক দূরত্বে এখানে গিয়ে পৌঁছালো। তো আমরা একটু নামকরণ করি। শুরুতে যদি তার পজিশন হয় এ, এই পজিশনটা যদি হয় হচ্ছে বি, আর ফাইনালি সে যেখানে পৌঁছালো সেটা যদি হয় সি, তাহলে লক্ষ্য করো এই লোকটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 মিটার যোগ 3 মিটার, মোট 6 মিটার। কিন্তু তুমি যদি বলো যে এ বিন্দু থেকে এই লোকটি সি বিন্দুতে যখন অবস্থান করছে সে কত দূরে আছে, তুমি কি বলবে যে সে 6 মিটার দূরে আছে? নিশ্চয়ই না। কতটুকু দূরত্বে আছে এটি কিভাবে পাওয়া যাবে? এটি দেখো আমরা খুব সহজেই পেতে পারি। যদি এখানে সে সমকোণে বা 90 ডিগ্রি কোণে এদিকে তার দিক পরিবর্তন করে, তাহলে এটি পিথাগোরাসের সূত্রের সাহায্যেই এটি সহজে বের করে ফেলা যাবে। এই মানটা হবে হচ্ছে স্কোয়ার রুট অফ, এখানে এটা যদি হয় 3 এবং এটা যদি হয় 3, তাহলে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 × 9 আর হচ্ছে 9 18, 18কে রুট করলে এটি হচ্ছে 4.24। তার মানে এখানে দেখো এটি হচ্ছে 4-এর চেয়ে একটু বেশি হচ্ছে, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত এই দুইটা ভেক্টরের যোগফল 3 আর 3 6 না হয়ে এটি 4-এর থেকে একটু বেশি হচ্ছে। তার মানে কিন্তু দেখো এটা সাধারণ বীজগণিতিক নিয়মে করা যাচ্ছে না। এবং এখানে শুধু তাই না, এই মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে এটি কিন্তু এই 3 এবং 3 দুটো মিলে এটি 0 থেকে 6 পর্যন্ত যে কোনো মানের সংখ্যা হতে পারে তাদের এই দুটো ভেক্টরের যোগফল। তার মানে আমাদেরকে নতুন করে যোগের ক্ষেত্রে সূত্র তৈরি করতে হচ্ছে, বা আমাদের এই বিষয়গুলো শেখার জন্য এই জ্যামিতিক যোজন পদ্ধতি শিখতে হচ্ছে। তো এখানে দেখো আমরা এই ব্যাপারটাকে বলছি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ব্যাপারটা হচ্ছে এই যে এই লোকটা এ বিন্দু থেকে সে প্রথমে হচ্ছে বি বিন্দুতে গিয়েছে। সো এটি কিন্তু একটা ভেক্টর, এটাকে আমরা সরণ ভেক্টর নাম যদি দিই পি ভেক্টর। এ থেকে বি পর্যন্ত এইটুকুর মধ্যে কিন্তু সে কোনো দিক চেঞ্জ করে নেই। তার মানে এটা একটা ভেক্টর, এটার একটা মান আছে এবং একটা দিক আছে। আবার বি থেকে সে সিতে যখন গিয়েছে, আমরা এবার একটু ধরে নিই যে সে 90 ডিগ্রি না কোণে না গিয়ে সে যে কোনো একটা কোণে, ধরো এখানে আলফা বা বিটা, যে কোনো একটা কোণে ধরো সে সি বিন্দুতে গেল। এবং এটাকে আমরা এইটুকু যেহেতু সে কোনো দিক পরিবর্তন করে নাই, সো এটি একটি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এই যে ত্রিভুজের যে অপর বাহুটি, এই বাহুটা বিপরীত ক্রমে এই দুটা ভেক্টরের অর্থাৎ পি আর কিউ ভেক্টরের যোগফলকে নির্দেশ করবে।
এখানে একটা শর্ত আছে, এই পি আর কিউ ভেক্টরটা হতে হবে একই ক্রমে, সেম অর্ডারে। সেম অর্ডার মানে হচ্ছে এই ভেক্টরটা যেখানে শেষ হবে এই ভেক্টরটা সেখান থেকে শুরু হইতে হবে। এই ধরনের ভেক্টরগুলোকে বলা হয় হচ্ছে একই ক্রম বা সেম অর্ডার। আমি একটু সহজ করে বলি, দেখো এইখানে এই ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট ছিল এখানে এবং এন্ড পয়েন্ট বা শেষ বিন্দু ছিল এখানে। আমাদের দ্বিতীয় যে ভেক্টরটা সেটার কিন্তু শুরুর বিন্দুটা হচ্ছে প্রথম ভেক্টরটা যেখানে গিয়ে শেষ হয়ে গেছে সেখান থেকে কিন্তু আমার দ্বিতীয় ভেক্টরটা শুরু হয়েছে। এরকম যদি থাকে যে একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, তাহলে এই ভেক্টরগুলোকে বলবো আমরা হচ্ছে সেম অর্ডার বা একই ক্রমের। তো এইরকম পরপর একই ক্রমের দুইটা ভেক্টরের যোগফল হবে হচ্ছে ত্রিভুজের তৃতীয় যে বাহুটি, এটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে, মানে যোগফলকে নির্দেশ করবে। বিপরীত ক্রম মানে দেখো এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে আমাদের এই ভেক্টরটাও কিন্তু সেখানে গিয়ে শেষ হয়েছে, দুইটার মাথা একসাথে। আবার এই ভেক্টরটা যেখানে স্টার্ট হচ্ছে আমাদের এই ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট কিন্তু একই। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু দ্বারা আমরা যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করতে পারি, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধিকে বা যোগফলকে নির্দেশ করবে। আমরা যদি এটাকে বাহু হিসেবে প্রকাশ করতে চাই, তোমরা জানো যে দুইটা অক্ষরকে যখন আমি ভেক্টর আকারে লিখব তখন পাদবিন্দুটাকে শুরুতে লিখতে হয়, শীর্ষবিন্দুটাকে পরে লিখতে হয় এবং পুরোটা জুড়ে মাথার উপর তীর চিহ্ন দিয়ে দিতে হয়। তাহলে লক্ষ্য করো এ বি একটা ভেক্টর, এর সাথে আমি যোগ করতেছি কি, পরের ভেক্টরটা শুরু হয়েছে কোথা থেকে, বি থেকে সি পর্যন্ত, তার মানে বি সি ভেক্টর। সো এই দুটো ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে মানে হচ্ছে স্টার্টিংটা এ থেকে হইতে হবে, মানে আমি সি থেকে যদি আবার এতে চলে আসতাম তাহলে কিন্তু শূন্য হয়ে যেত যোগফল, কারণ আমি আবার গন্তব্যে ফেরত, মানে আবার ইনিশিয়াল পজিশনে ফেরত চলে আসছি, তাহলে কিন্তু সেটা টোটাল যোগফলটা 0 হবে। আমরা সেটা পরে আসতেছি। এটা বিপরীত ক্রমে মানে এ থেকে সি পর্যন্ত যে ভেক্টরটা, এসি ভেক্টরটা যেটা, এই ভেক্টরটা হচ্ছে আমাদের তোমার এই দুইটা ভেক্টরের যোগফলের সমান। তো সংজ্ঞাটাকে তুমি কিভাবে, এটা যদি সংজ্ঞা আকারে আসে তাহলে তুমি এভাবে বলতে পারো যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু একই ক্রমে যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ত্রিভুজের অপর বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধিকে প্রকাশ করবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি বিষয়টাকে শিখলাম। এইবার বিষয়টাকে একটি প্র্যাকটিক্যাল সেন্স থেকে বোঝার চেষ্টা করি, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার। একটু খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। মনে করো একটি বস্তুর উপর দুটি বল কাজ করছে, একটা হচ্ছে 5 নিউটন বলে বস্তুটাকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আরেকটা হচ্ছে 3 নিউটনের বল এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুটি বল আমি বিবেচনা করলাম। এখানে ধরো বস্তুটার একটা ওজন আছে, একটা নর্মাল রিয়াকশন আছে, আমরা এই দুটো বলকে যেহেতু পরস্পর বিপরীত দিকে কাজ করবে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা খুব সহজ করার জন্য ধরে নিই এই সিস্টেমটার উপর কার্যকর যে দুটো বল, একটা হচ্ছে 5 নিউটন বল আর একটা হচ্ছে 3 নিউটন বল, এটি বস্তুটার উপর ক্রিয়া করছে। বস্তুটি কোন দিকে যাবে? 5 নিউটনের দিকে যাবে নাকি 3 নিউটনের দিকে যাবে? কত মানের বলে কোন দিকে যাবে এটি কিন্তু আমাকে যোগ করে নির্ধারণ করতে হবে। খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো, ডেফিনেটলি সেই যোগফলটা 5 আর 3 8 না, 5 আর 3 8 না, এবং দিকটাও এদের দুইটার কোনো দিকেই না। তাহলে কোন দিকে, কিভাবে নির্ধারণ করব? মানটা কত হবে এবং দিকটা কোন দিকে হবে কিভাবে নির্ধারণ করব? এটি হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে আমরা খুব সহজেই করতে পারি। এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে 3 নিউটন ভেক্টরটা, এটাকে প্যারালাল শিফট করে তুমি 5 নিউটন ভেক্টরের মাথায় নিয়ে বসাও। উল্টাটাও হতে পারে, 5 নিউটন ভেক্টরটাকে এই ভেক্টরটাকে তুলে নিয়ে তুমি এটার মাথায় নিয়ে বসাও। কেন মাথায় নিয়ে বসাইতে হবে? একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আরেকটা ভেক্টর সেখান থেকে শুরু করতে হবে আমাদের যোগ করার জন্য। তাহলে এই ভেক্টরটাকে আমি প্যারালাল শিফট করে এটাকে যদি 5 নিউটনের মাথায় নিয়ে বসাই, দেখো এই যে 5 নিউটন ভেক্টর যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু 3 নিউটন ভেক্টরটা শুরু হয়েছে। এটাকে আমি প্যারালাল শিফট করে এখান থেকে ওখানে নিয়ে গেলাম। আমরা জানি যে একটা ভেক্টরের মান এবং দিক চেঞ্জ না করলে ভেক্টরের চেঞ্জ হয় না। তাহলে এই দুইটার যোগফল আমরা একটু আগে যে শিখলাম যে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধিকে নির্দেশ করবে।
তাহলে দিকটা কিন্তু আমি পেয়ে গেছি। এই যে ত্রিভুজের যে তৃতীয় বাহুটা, আমাকে একটা ত্রিভুজ তৈরি করতে হচ্ছে, দুইটা বাহু তো অলরেডি পেয়েছি। এখন এই যে তৃতীয় যে বাহুটা, এইটার দিক যেদিকে, আমাদের লব্ধির ডিরেকশনটা হবে সেদিকে। মানে এই একই সাথে দুটি বল এই বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটা আসলে এই বরাবর অগ্রসর হবে। মানে বস্তুটা এই বরাবর মনে করবে যে তাকে একটা বলে টানতেছে এবং সেই বলটা হচ্ছে এইদিকে। এটি হচ্ছে লব্ধি বা মিলিত ফল। এখন স্যার প্রশ্ন হচ্ছে যেটার মান কত, মান কীভাবে বের করব? তো মান বের করার জন্য দেখো, এটা সমকোণ হলে তো আমরা খুব সহজেই পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারছিলাম। তো এই কোণটা সমকোণ না হলে, এটা যদি আলফা কোণ হয়, তাহলে এটা আমরা এটা ত্রিভুজের কোসাইন সূত্র দিয়ে করতে পারি। তোমাদের কোসাইন সূত্র যারা জানো না তাদেরকে আমি একটু স্মরণ করাই দিচ্ছি। কোসাইন সূত্র এটি আমাদের পরে লাগবে, তারপরে আমরা একটু শিখে রাখি। এখানে দেখো, কোসাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, ত্রিভুজের কোসাইন সূত্র হচ্ছে এই যে কোণটা তুমি নিচ্ছ, আমরা তো এই বাহুটা চাচ্ছি, তাই না? এই বাহুটা চাচ্ছি। তো এটাকে যদি আমি সি ধরি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এই আলফা কোণের সাথে সংযুক্ত যে দুইটা বাহু এ আর বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো এটা হচ্ছে এই দুটা বাহুর স্কোয়ার করে যোগ করো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2ab, মানে এই কোণের সাথে সংযুক্ত দুটা বাহু এ আর বি এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। এটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। সো এখানে দেখো, তোমাদেরকে একটু সহজ করে দিই। এই কোণটা যদি 90 ডিগ্রি হতো, আলফার মান যদি 90 ডিগ্রি হতো, দ্যাট মিনস এটা যদি সমকোণী ত্রিভুজ হতো, তাহলে cos 90 ডিগ্রি বসালে cos 90 ডিগ্রি কত? 0। তার মানে এই পুরোটা 0 হয়ে যেত। তখন কিন্তু এটা পিথাগোরাসের সূত্র হয়ে যেত। দেখো, এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। কিন্তু যদি সমকোণী ত্রিভুজ না হয়, তাহলে এরকম যে কোনো একটা বাহু বের করার জন্য অপর দুইটি বাহু এবং তাদের যে মানে ভিতরকার যে কোণ, এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। আমাদের এই দুটা বাহু জানতে হচ্ছে এবং এই যে কোণ, এই কোণটা জানতে হচ্ছে। এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু খুব সহজেই দেখো সি এর মানটা বের করতে পারি। তো আমরা তো অলরেডি মান দিয়ে দিয়েছি। এ এর মান কত? 5, বি এর মান কত? 3। আর এই মধ্যবর্তী কোণটা আমাদেরকে একটু মেপে নিতে হবে। তো আমরা একটা চাঁদা ব্যবহার করে বা কিছু দিয়ে যদি আমরা এই কোণটা মেপে নিতে পারি, ধরো আমি এই কোণটা মাপলাম হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই মানটা তুমি যদি বসিয়ে দাও, তাহলে তুমি সি এর মান পেয়ে যাবা 3.84, অর্থাৎ 4-এর থেকেও কম। তার মানে 5 আর 3 8 হওয়ার কথা ছিল যোগফল, সেই যোগফলটা কিন্তু 8 হচ্ছে না, 4-এর থেকেও একটু কম হচ্ছে। এবং এই কোণের মান চেঞ্জ করলে, তার মানে ক্রিয়াটার ভেক্টরের ডিরেকশনটা যদি চেঞ্জ করতা, এই 3 নিউটন বলটা যদি এদিকে ক্রিয়া না করে এটাকে যদি ডিরেকশন চেঞ্জ করতা, তাহলে কিন্তু লব্ধির মানটাও চেঞ্জ হয়ে যেত। সো এইটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যেটি অ্যাপ্লাই করে আমরা দুইটা ভেক্টরকে যোগ করে তাদের মান কত হবে এবং দিক কোন দিকে হবে সেটি কিন্তু বের করতে পারছি। আশা করি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ব্যাপারটা বুঝতে পেরেছো। ভেক্টর যোগের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র আসলে ত্রিভুজ সূত্রেরই একটু বর্ধিত রূপ। এখানে দেখো, ভেক্টর যদি দুইটা না হয়ে আমরা যদি 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা 5টা ভেক্টরকে যোগ করতে যাচ্ছি একটার পর একটা। তবে এখানে কিন্তু যোগ করার ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র বলো আর বহুভুজ সূত্র বলো, আমাদের সত্য কিন্তু একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা ভেক্টর শুরু হতে হবে। এইভাবে আমরা সাজিয়ে লিখব। এটা যদি একসাথে নাও থাকে, আমরা প্যারালাল শিফট করে এটাকে একটার পর একটা নিয়ে বসাবো। যখন যোগ করব, তখন একটার পর একটা নিয়ে যদি যোগ করি, তাহলে এই সবগুলো ভেক্টরের যে যোগফল, সেই যোগফলটা হবে হচ্ছে এই বহুভুজের যে শেষোক্ত বাহু, মানে শেষ যে বাহুটা, এই শেষ বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধিকে প্রকাশ করবে। মানে এখানে আর ভেক্টরটা হবে হচ্ছে, এখানে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর যোগ ই ভেক্টর, এই সবগুলো ভেক্টরের যোগফল হবে হচ্ছে তাদের লব্ধি। তো এইটা দেখো, আমরা খুব সহজেই ত্রিভুজ সূত্রটাকেই ভেঙে ভেঙে কিন্তু এটা প্রমাণ করতে পারি। এখানে যদি আমি এই বরাবর যোগ করি, তাহলে এই বাহুটা কি হচ্ছে দেখো তো, এই বাহুটা কি হচ্ছে? এ আর বি এর যোগফল হচ্ছে না? এ যোগ বি, কারণ এইটা যেখানে শেষ হয়েছে, বি ভেক্টরটা সেখান থেকে শুরু হয়েছে। সো এইটা একই ক্রম,
এই দুইটার যোগফল হচ্ছে আমাদের এই যে যেটা বিপরীত ক্রম এটা সমান। আবার আমরা যদি এখানে যোগ করি, এই বরাবর যদি যোগ করি, তাহলে দেখো আমাদের অলরেডি তো একটা ভেক্টর এ আর বি, তার সাথে যদি সি যোগ করি তাহলেই তো আমাদের এই ভেক্টরটা পাওয়া যাচ্ছে। তার মানে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর, তাই তো? তাহলে এইবার যদি আমরা ফাইনালি এটা যোগ করি তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর, এই পর্যন্ত তো হচ্ছে এই ভেক্টরটা, তার সাথে আরেকটা ভেক্টর এদিকে একই ক্রমে আছে, তার মানে এটা যদি যোগ করো ডি ভেক্টর, তাহলে এই সবগুলোর যোগফল হচ্ছে এইটা। এবার এইগুলোর সাথে যদি তুমি ই যোগ করো তাহলেই তো তুমি আর পেয়ে যাচ্ছ। তার মানে কিন্তু দেখো এই ত্রিভুজ সূত্র আকারেই কিন্তু আমরা যোগ করে 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 এই শেষোক্ত বাহু যেটা, এটাকে বিপরীত ক্রমে আমরা এটার লব্ধির মানটাকে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের বহুভুজ সূত্র। একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু করো, এইভাবে যদি একটার পর একটা সাজাও, তাহলে এই বহুভুজের শেষোক্ত যে বাহুটি সেটি বিপরীত ক্রমে এই সবগুলো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। এটি হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। আচ্ছা, এইবার আমরা সবচেয়ে এই যোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আমাদের ব্যবহার করতে হবে সেটি শিখব, সেটি হচ্ছে সামন্তরিকের সূত্র। সামন্তরিকের সূত্র, তো এই সামন্তরিকের সূত্র বোঝানোর জন্য আমি তোমাদের এখানে একটা চিত্র দেখাচ্ছি। দেখো, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি নদীর দুই পাড় থেকে একটি নৌকার কোনো একটা বিন্দুতে এদিক থেকে একটা রশি এবং এদিক থেকে একটা রশি বেঁধে নৌকাটিকে দুইজন দুই পাশ থেকে টানছে। দুইজন দেখো দুই পাশ থেকে নৌকাটাকে টানছে। নৌকাটা কোন দিকে যাবে? এই লোকটার দিকে যাবে নাকি ওই পারের লোকের দিকে যাবে? আমরা অলরেডি যোগের প্রক্রিয়া থেকে নিশ্চয়ই বুঝে গেছি যে নৌকাটা এদিকেও যাবে না, নৌকাটা এদিকেও যাবে না, নৌকাটা মাঝ বরাবর অগ্রসর হবে। আমাদের প্রশ্ন হচ্ছে এই যে মাঝ বরাবর যে যাবে সেটি কত মান, মানে ধরো ও একটা বলে টানছে, ও একটা বলে টানছে, এই দুইটা মিলে সেই মিলিত ফলটার মানটা কত হবে এবং কোন দিকে হবে, এটি হচ্ছে আমাদের সামন্তরিকের সূত্রের সাহায্যে বের করতে হবে। লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। তার আগে আমি তোমাদেরকে একটু সামন্তরিকের সূত্রের সংজ্ঞাটা একটু দিয়ে নিতে চাচ্ছি। সামন্তরিকের সূত্র সংজ্ঞা বলতে গেলে অনেক স্টুডেন্টই এলোমেলো করে ফেলো। এখানে তোমাদেরকে আমি একটু মানে এটা যখন সামন্তরিকের সূত্র তুমি প্রয়োগ করবে বিভিন্ন জায়গাতে, তখন একদম হাতের আঙুল গুনে গুনে 4টা পয়েন্ট নিশ্চিত হয়ে নেবে। এই 4টা পয়েন্ট ঠিকঠাক থাকলেই তুমি সামন্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। কি কি সেই 4টি পয়েন্ট? 4টি পয়েন্টের প্রথম পয়েন্টটা হচ্ছে এই ভেক্টর দুটাকে হতে হবে সমজাতীয়। দুইজনই যেহেতু টানছে, সো দুইটাই হচ্ছে টান, তার মানে একই জাতীয় আছে ভেক্টর। আচ্ছা, 2 হলো ভেক্টর দুটিকে একই বিন্দু থেকে ক্রিয়াশীল হতে হবে। একই বিন্দু থেকে ক্রিয়াশীল হচ্ছে, দেখো আমি নৌকাটার একদম শেষ প্রান্তে রশি বেঁধে দিয়েছি, দুইজনের রশি, তার মানে এটি একই বিন্দু থেকে ক্রিয়াশীল হচ্ছে। নাম্বার 3 হচ্ছে এই দুটা ভেক্টরকে একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। মানে এই লোক যদি মনে করো একটু চালাক হয়, চিন্তা করে যে আচ্ছা ও তো টানতেছে, আমি একটু চুপচাপ রেস্ট নেই, কী হবে? ও রেস্ট নিলে কী হবে? নৌকাটা এর দিকে চলে আসবে, তখন আর লব্ধি হবে না, তখন কিন্তু একটাই বল প্রযোজ্য হচ্ছে। আবার কিছুক্ষণ পর যদি ও অফ হয়ে যায়, ও যদি টানে, তাহলে নৌকাটা ওর দিকে যাবে, তখন কী হবে? নৌকা একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে, তার মানে কী হচ্ছে? এটা লব্ধি তৈরি হচ্ছে না। লব্ধি হতে হলে ভেক্টর দুটিকে একই সাথে ক্রিয়াশীল হতে হবে। আর এই দুটা ভেক্টরকে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু বা পাশাপাশি বাহু হতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো, এইগুলো কন্ডিশনগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে এই দুটি ভেক্টর যে বিন্দু থেকে ক্রিয়াশীল, এই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ বরাবর এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অর্থাৎ জ্যামিতিকভাবে এই কর্ণটার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে ভেক্টর দুটির যোগফলের মান বা লব্ধির মান, আর এই কর্ণের ডিরেকশনটাই হবে হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির ডিরেকশন।
তাহলে লক্ষ্য করো সমজাতীয় দুটি ভেক্টর কি হতে হবে, একই বিন্দু থেকে একই সময়ে ক্রিয়াশীল হয়ে, যেটা যদি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফল বা লব্ধিকে নির্দেশ করবে। খুব সিম্পল। সো এইটি যদি আমরা এখন বের করতে চাই যে এই যে সামান্তরিক তৈরি করছে দুটো ভেক্টর মিলে, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সামান্তরিক তৈরি করো এবং সামান্তরিকের যে কর্ণ এই কর্ণটাকে জ্যামিতিকভাবে মেপে ফেলো, তাহলে হয়ে গেল আমাদের লব্ধির মান এবং আমরা দিক নির্ণয় করে ফেলতে পারবো। তো আমি একটু সংক্ষেপে তোমাদের এই লব্ধির মান এবং দিক নির্ণয় করার প্রসেসটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় করার আমি তোমাদের যে পদ্ধতিটা শেখাচ্ছি সেটি হচ্ছে, তোমরা বইতে দেখবে বেশ বড় একটা প্রতিপাদন করা আছে, এটি তুমি 2 লাইনে করে ফেলতে পারো আসলে। সেটি হচ্ছে আমরা যে ত্রিভুজের কোসাইন সূত্র শিখেছিলাম সেটি প্রয়োগ করলেই কিন্তু আমাদের এই লব্ধির মান বের হয়ে যায়। কিভাবে দেখো, আমি যদি কিউ ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে যাই তাহলে এটা কিন্তু আমাদের কিউ ভেক্টর আর এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে দেখো এটা কিন্তু ত্রিভুজ সূত্র দিয়েই আমি এই মানটা বের করতে পারছি। ত্রিভুজ সূত্র অনুসারে এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু এই ভেক্টরটা শুরু হয়েছে, তাহলে বিপরীত ক্রমে এই বাহুটাই কিন্তু আমাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করছে। তার মানে ত্রিভুজ সূত্র আর সামান্তরিকের সূত্র এটি কিন্তু আসলে একই জিনিস। আমাদের যখন দুটা ভেক্টরের প্রয়োগ বিন্দু একই জায়গা থেকে, তখন আমরা সামান্তরিকের সূত্রটা অ্যাপ্লাই করছি। যখন একটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরেকটা শুরু হয়েছে তখন ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। বা আমাদের দরকার হলে আমরা একটা থেকে আরেকটা শিফট করে নিতে পারছি, মানে এটা তুমি তোমার সুবিধা মতো যখন যেটা অ্যাপ্লাই করতে সুবিধা সেটি তুমি করতে পারো। তো এখানে দেখো আমরা এই আমাদের দরকার হচ্ছে জ্যামিতিকভাবে যে কোনোভাবেই হোক এই মানটা, মানে এই যে বাহুটা, এই বাহুটার মানটা বের করতে পারলেই হচ্ছে আর দিকটা বের করতে পারলেই হচ্ছে। আমি সেটা যে পদ্ধতিতেই করি। তো আমরা তো অলরেডি দেখেছিলাম যে এই যে কোণটা যদি এটা নাও, দেখো এই কোণটা আমাকে একটু বুঝতে হবে যে এই কোণটা কোনটা। আমাদের এখানে কিন্তু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা না, আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা একটু শেখা রাখো। এটাও কিন্তু আমাদের ভেক্টর চ্যাপ্টারে খুব বেশি লাগে, অনেক স্টুডেন্ট এই জায়গাগুলোতে ভুল করো। দুইটা ভেক্টরের কোণ হওয়ার জন্য একটু আমি তোমাদেরকে এখানে নোট করে দিচ্ছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য শর্ত একটু সবাই নোট করে নাও, এটা আমাদের খুবই কাজে লাগবে সামনে। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ শনাক্ত করার জন্য আমাকে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। এক হচ্ছে দুইটা ভেক্টরের পাদবিন্দু একসাথে থাকবে, দুটি ভেক্টরের পাদবিন্দু একসাথে থাকতে হবে। দুটো ভেক্টরের শীর্ষবিন্দু একসাথে থাকলেও হবে, বাট আমরা এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা পাদবিন্দুটাকেই দিয়ে করব, তাতে আমাদের মানে বিষয়টা একরকম থাকবে। সো দুটো ভেক্টরের পাদবিন্দু একসাথে থাকবে এবং পাদবিন্দু একসাথে রাখার পর দেখো কোণ দুইটা তৈরি হয়েছে, এদিকে একটা আর বাইরের দিকে একটা। তো এখন বলতে পারো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা নিব, ভিতরেরটা নিব নাকি বাইরেরটা নিব? দুইটা কোণের মধ্যে যে কোণটা ক্ষুদ্রতর, মানে যে কোণটা ছোট, সেটি হচ্ছে দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, মানে পি এবং কিউ এদের অন্তর্ভুক্ত কোণ হবে হচ্ছে এদের ছোট কোণটা, দুটো কোণের মধ্যে যে কোণটা ছোট। তাহলে দেখো আমাদের এই যে পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই যে এটা, পাদবিন্দু একসাথে আছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তো আমি যদি কিউটাকে সরিয়ে এখানে নিয়ে যাই, তো কিউটাকে এখানে সরাই নিলে আমার পি ভেক্টরটা শেষ হয়েছে এখানে আর এটা শুরু হয়েছে এখানে, সেক্ষেত্রে কিন্তু আমার এই মধ্যবর্তী কোণ এইটা নাই, কারণে পি আর কিউর মধ্যবর্তী কোণ এই কোণটা নাই কারণে যে একটা শেষ আর একটা শুরু এখানে একসাথে জয়েন হচ্ছে। তাহলে এটা কি কোন কোণটা বোঝাবে? তুমি পি ভেক্টরটাকে প্যারালাল শিফট করে এদিকে নিয়ে যাও, পি ভেক্টরটাকে তুলে নিয়ে যদি প্যারালাল শিফট করে এখানে নিয়ে বসাও, তাহলে পি আর কিউর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই কোণটা। তো এই যে এটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও আলফা, কিন্তু আমাদের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের কোণ দরকার হচ্ছে এটা। তাহলে এই কোণটা কত? এটা যদি আলফা হয় এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা। এটি কিন্তু সহজেই বোঝা যায়, আমি একটু ডিটেলস আলোচনা করলাম কারণ এটা আমাদের পরেও কাজে লাগবে। এই কনসেপ্টটুকু যাদের সমস্যা হয় তাদের জন্য একটু ক্লিয়ার করে নিলাম। তাহলে এই কোণটা আলফা হলে এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা। তো দেখো এইবার আমরা ত্রিভুজের কোসাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এটা হচ্ছে কি বলেছিলাম যে কোণটা নিব, যে কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা, এই কোণের সাথে সংযুক্ত দুই বাহু মানে পি আর কিউ তাদের স্কোয়ার
মাইনাস 2pq cos, এখানে যে কোণটা সেই কোণ 180 মাইনাস আলফা, এইটা হবে কত, এই কোণের যে বিপরীত যে বাহুটা এই বাহুটার স্কোয়ার সমান। খুব সিম্পল দেখো। এবার 180 cos 180 মাইনাস আলফা, এটা কোন ঘরে যায়, 180 হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, মাইনাস আলফা মানে এই ঘরে যাচ্ছে, তাহলে এই ঘরটা কি, কসের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে, কস কসই থাকবে বাট এটা মাইনাস হয়ে যাবে, তো অলরেডি একটা মাইনাস আছে সামনে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো এটি হচ্ছে আমাদের আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটি হচ্ছে আমাদের এই লব্ধির মান। এখন আমাদের আর স্কোয়ারটাকে জাস্ট এটাকে রুট করে দাও, স্কোয়ার কেটে দিয়ে এটাকে রুট করে দাও, তাহলে তুমি পেয়ে গেলা আর এর মান। প্রথম ভেক্টরের স্কোয়ার, দ্বিতীয় ভেক্টরের স্কোয়ার যোগ 2pq, তাদের মধ্যবর্তী কোণ আলফা। তো এটা দেখো, এত প্রতিপাদনের দরকার নেই, খুব সহজেই কোসাইন সূত্র দিয়ে এক লাইনে করে ফেলা যাচ্ছে। তো আমরা এটা থেকে বোঝার চেষ্টা করলাম যে মানটাকে কিভাবে বের করা যায়। এটার মানটা দেখো আমরা খুব সহজেই জ্যামিতিকভাবে এই মানটা বের করে ফেলতে পারছি। সো এটি হচ্ছে আমাদের লব্ধির মান, লব্ধির মান। আচ্ছা, এবার লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক নির্ণয় করার জন্য আমি এখানে তোমাদের একটু এই যে বাহুটা, এই বাহুটাকে একটু বর্ধিত করি, এ থেকে ডি পর্যন্ত, এই পর্যন্ত তো ছিল পি, তার থেকে একটু বর্ধিত করি এবং এখান থেকে একটা লম্ব টানি, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে সিডি। তো এটা যদি করি আমরা, তাহলে দেখো আমাদের দরকার হচ্ছে দিক নির্ণয় করা মানে কি, একটু সবাই খুব মনোযোগ সহকারে বোঝো, আমি তোমাদের এই জিনিসটা একেবারে হাতে কলমে বোঝাচ্ছি। আমাদের এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতেই হবে। অনেকে এই আমি থিটা বের করছি মানে হচ্ছে বলে দিচ্ছি যে এটা হচ্ছে দিক, অনেক স্টুডেন্ট বোঝে না যে থিটা কীভাবে দিক বোঝায়। দেখো, পি ভেক্টরটা ক্রিয়া করছে হচ্ছে এই দিকে, আর আর ভেক্টরটা ক্রিয়া করছে হচ্ছে এই দিকে। এখন আমি যদি পিকে রেফারেন্স নেই, তাহলে এই পিটাকে রেফারেন্স নিয়ে আমি যদি বলি যে পি এর সাথে 30 ডিগ্রি কোণ করে লব্ধিটা যাচ্ছে, তুমি খুব সহজেই পি থেকে 30 ডিগ্রি কোণ মেপে বলে দিতে পারবে না যে এটা লব্ধিটা কোন দিকে যাচ্ছে। তার মানে কোনো একটাকে রেফারেন্স নিয়ে, মানে কোনো একটা সাপেক্ষে আমি যদি কোণের পরিমাণটা জানি যে কত ডিগ্রি কোণ, তাহলে কিন্তু দিক নির্ণয় করা যাচ্ছে যে আমি কোন দিকে যেতে যাচ্ছি। সাপোজ পিটা যদি হয় ধরো পূর্ব দিকে, তাহলে আমি বলতে পারি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, এটা বলে দিলেই কিন্তু আমি দিকটা পেয়ে যাচ্ছি যে আমাকে কোন দিকে যেতে হচ্ছে। তাহলে এই যে লব্ধিটা পি এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, এটি যদি আমি জ্যামিতিকভাবে মাপতে পারি, তাহলে তো লব্ধির দিক হয়ে গেল। তো এটা করার জন্য আমরা এই যে সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, কোন সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এখানে দেখো ও সি এবং ডি, ও সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না। সো এই সমকোণী ত্রিভুজের আমাদের এই থিটা সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি, থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, আর সমকোণের অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজ তো চেনা যায় এভাবেই, তাই না। তো এই আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। এখন এই ওডিটাকে আমি যদি ভেঙে লিখি ও এ প্লাস এডি, ও এ হচ্ছে ও থেকে এ পর্যন্ত, আর এর সাথে আরেকটু যোগ করলাম এডি, তাহলে আমার এই পুরো ওডিটা পাওয়া গেল। এখন এসে দেখো আমরা যে বিপদে পড়লাম সেটি হচ্ছে এখানে এই সিডি এবং এডি, এটি কিন্তু আমাদের জানা নাই। আমরা এটিকে প্রকাশ করতে চাচ্ছি পি কিউ এবং আলফার মাধ্যমে। তো এটা খুব সহজেই করতে পারো। দেখো আমি একটু তোমাদের এই জায়গাটা একটু সহজ সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি। এই জায়গাটা থেকে চিত্র থেকে দেখো, আমাদের এই চিত্রে এই যে এই অলরেডি বলেছি এটা আলফা হলে এই কোণটাও আলফা, তাই না। এটা সমান্তরাল, আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা যদি আলফা হয়, তাহলে আলফা সংশ্লিষ্ট এই বাহুটা কি, এটা ভূমি। আমরা জানি তোমার কস, এখানে যদি আমরা ভূমি মানে হচ্ছে কসের অনুপাত, কস আলফা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই ভূমি কত, ভূমি হচ্ছে এডি বাই অতিভুজ। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে সিএ, সিএ মানে হচ্ছে আমার কিউ। তার মানে আমি দেখো এডি ইকুয়াল টু লিখতে পারি, এডি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কিউ ইন্টু কজ আলফা, কিউ ইন্টু কজ আলফা। অনুরূপভাবে সিডি ইকুয়াল টু লিখতে পারি আমরা হচ্ছে কিউ ইন্টু সাইন আলফা, কারণ সিডিটা হচ্ছে এখানে লম্ব, ইন্টু সাইন আলফা।
তাহলে দেখো এডি ইকুয়াল টু হচ্ছে কিউ কজ আলফা আর সিডি ইকুয়াল হচ্ছে কিউ সাইন আলফা। সো আমি যদি এই মান দুটো বসাই দিই, এখানে সিডির জায়গায় বসালাম কিউ সাইন আলফা আর এডির জায়গায় বসালাম হচ্ছে কিউ কজ আলফা, তাহলেই তো আমাদের এই যে দেখো ট্যান থিটার মান হয়ে গেল। ট্যান ইনভার্স করলে এখান থেকে থিটা বের করে ফেলতে পারবো। তার মানে আমার এই যে লব্ধির দিক বের করার জন্য আমার এই পি আর কিউ ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলেই আমি খুব সহজেই লব্ধির দিক বের করে ফেলতে পারছি। এবং এই যে এখান থেকে আমি আর ইকুয়াল টু যেটা লিখেছিলাম স্কোয়ার রুট অফ এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখানেও দেখো আমি পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলে খুব সহজেই ক্যালকুলেটর চেপে আমি বের করে ফেলতে পারবো লব্ধির মান। তার মানে লব্ধির মান এবং দিক বের করার জন্য আমাদের তিনটা প্যারামিটার লাগতেছে, ভেক্টর দুটির মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, তাদের মধ্যবর্তী কোণ। সো এই তিনটি ইনফরমেশন জানা থাকলে আমরা কিন্তু দুটি ভেক্টরের মিলিত ফল মানে লব্ধি তার মান কত এবং তার দিক কোন দিকে হবে সেটি কিন্তু আমরা বলে দিতে পারবো। শিক্ষার্থীরা এবার দেখো আমরা কিছু বিশেষ কন্ডিশন দেখব। সেটি হচ্ছে দুইটি ভেক্টর মিলে লব্ধির মানটা কখন সর্বাধিক করা যাবে এবং কখন সর্বনিম্ন করা যাবে। মানে আমরা দুইটা ভেক্টর যে ক্রিয়া করছে তাদের মানের চেঞ্জ করব না, শুধু তাদের মধ্যবর্তী কোণের পরিবর্তন করে এই দুইটা ভেক্টর থেকে আমি সবচেয়ে বেশি মান কি করলে পাবো এবং সবচেয়ে কম মান কি করলে পাবো, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে বের করা যাবে এটি আমরা বের করতে যাচ্ছি। তো এটি করতে হলে দেখো আমরা এই যে সমীকরণটা একটু আগে পেয়েছি, লব্ধির মান আর ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। যেহেতু আমি পি কিউর মান চেঞ্জ করব না, সুতরাং এখানে কজ আলফার মানটা নিয়ে দেখো একটু চিন্তা করো। কজ আলফার মানটা যত বড় হবে লব্ধির মানটা তত বড় হবে, যেহেতু এটা যোগ আকারে আছে। তো কজ আলফার মান সর্বোচ্চ কত হতে পারবে? আমরা জানি কসের ভ্যালু সর্বোচ্চ হতে পারে হচ্ছে 1। এখন তুমি যদি একটু প্রশ্ন করো যে স্যার কসের ভ্যালু 1-এর থেকে বড় হয় না কেন, কসের ভ্যালু সর্বোচ্চ কেন 1, 1-এর চেয়ে বেশি হলে সমস্যা কী ছিল? এটার উত্তর কিন্তু তুমি নিজেই বের করে ফেলতে পারবা। দেখো একটা সমকোণী ত্রিভুজের কস হচ্ছে কোন কোন বাহুর অনুপাত। এখানে দেখো আমি যদি একটু নামকরণ করি এ বি সি, এই কোণটা যদি দেই হচ্ছে থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা সংশ্লিষ্ট বাহুটা হচ্ছে ভূমি আর সমকোণের অপোজিট বাহুটা হচ্ছে অতিভুজ। তার মানে ভূমি বাই অতিভুজ এদের অনুপাতটা হচ্ছে কস, তাই না? এখন এরকম কোনো সমকোণী ত্রিভুজ কি তুমি তৈরি করতে পারবে যেটার অতিভুজের তুলনায় ভূমি বড়? চেষ্টা করে দেখো তো একটু, এরকম কোনো সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় কিনা যেটার অতিভুজের তুলনায় ভূমি বড় হবে? পসিবল না। তার মানে এখানে দেখো নিচে যেহেতু বড় অনুপাতটা, অতিভুজটা হচ্ছে নিচে, সুতরাং এই অনুপাতের মান আসলে 1-এর থেকে বড় হওয়া পসিবল না। অ্যাটলিস্ট যেটা হতে পারে থিটার মানটা কমাতে কমাতে তুমি যদি 0 করে ফেলো তাহলে ভূমি এবং অতিভুজ সমান সমান হয়ে যাচ্ছে এবং তখন এই অনুপাতটা হয় হচ্ছে 1। এই কারণে cos 0 ডিগ্রি হচ্ছে 1, তাই তো? তাহলে এখানে দেখো কসের ভ্যালু যেহেতু 1-এর থেকে বড় হয় না, তো আমরা যদি এটার মানটা 1 বসাই, কস কত ডিগ্রির মান 1? কস আলফা ইকুয়াল টু হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে কস কত ডিগ্রি? কস 0 ডিগ্রি, অর্থাৎ আলফা ইকুয়াল টু হচ্ছে 0। আলফা 0 মানে কি? আলফা 0 হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0। মধ্যবর্তী কোণ 0 মানে পি যে বরাবর ক্রিয়া করছে কিউকেও সেই বরাবর ক্রিয়া করতে হবে, দেন লব্ধির মানটা সর্বোচ্চ হবে। এখন সেটা কত হবে সর্বোচ্চ? এখানে দেখো এটা যদি কস এটার মান যদি 1 বসাও তাহলে দেখো এটা হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে পড়ে, দেন আর ইকুয়াল টু লিখতে পারো তুমি স্কোয়ার রুট অফ এটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাই তো? এখানে যখন এটা কস আলফার মান 1 হবে তখন কিন্তু দেখো এটাকে হোল স্কোয়ারের ফর্মুলা লেখা যাচ্ছে। তো এখানে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেলে আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, এটি হচ্ছে আমাদের আর এর ম্যাক্সিমাম ভ্যালু। আর ম্যাক্সিমাম কি হচ্ছে? দুটা ভেক্টরের যোগফলের সমান হচ্ছে। তাহলে তুমি দুটা ভেক্টর থেকে সবচেয়ে বেশি মান পাচ্ছ, লব্ধি সর্বোচ্চ মান পাচ্ছ
যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয় এবং সেই মানটা পাওয়া যায় হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের সমান। এর চেয়ে কিন্তু বেশি মান পাওয়া যাবে না। সো অনেক সময় এমসিকিউতে প্রশ্ন করে যে একটা ভেক্টরের মান হচ্ছে 10, আরেকটা মান হচ্ছে 6, তো এটা থেকে তুমি সবচেয়ে বেশি লব্ধির মান কত পাবা? 10 আর 6 16। এর চেয়ে বেশি মানে এখান থেকে তুমি 17 পাওয়া পসিবল না, তাই না? তুমি যেভাবে এই দুটো ভেক্টরকে ক্রিয়া করাও না কেন, তার মানে সর্বোচ্চ পাওয়া যাবে হচ্ছে দুটো ভেক্টরের যোগফলের সমান। সর্বনিম্ন কত পাওয়া যাবে? সর্বনিম্ন পাওয়া যাবে হচ্ছে যদি কসের ভ্যালু সর্বনিম্ন কত হতে পারে? -1। কসের ভ্যালু সর্বনিম্ন হতে পারে হচ্ছে -1। তাহলে কসের ভ্যালু যদি তুমি -1 বসাও, আমরা জানি কসের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে, আমি একটু আগেই ব্যাখ্যা দিয়েছি কেন। সো এটা তুমি -1 এর ব্যাখ্যাটাও নিজেই খুঁজে পেয়ে যাবা। সো আমি যদি -1 বসাই তাহলে এখানে কি দাঁড়ায়? তোমার এটি হচ্ছে p - q, এটির হোল স্কোয়ার হচ্ছে, এবং স্কোয়ার এবং এই রুট তুলে দিলে r = হচ্ছে p - q হচ্ছে। সো এটি হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। সো কসের ভ্যালু -1 কখন হয়? যখন মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। অর্থাৎ পি ভেক্টর যেদিকে ক্রিয়া করবে, কিউ ভেক্টর যদি তার বিপরীত দিকে ক্রিয়া করে, দুই দিকে, দেন তাদের মধ্যে লব্ধির মানটা সর্বনিম্ন পাওয়া যাবে। এবং এই ক্ষেত্রে যদি দুইটা ভেক্টরের মান সমান সমান হয়ে যায় তাহলে দুটো বিয়োগ করলে লব্ধির মান 0 হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমার এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। আমি যদি ধরে নিই যে পি এর মানটা বড়, সেক্ষেত্রে আমি পি থেকে কিউ বিয়োগ করব। আর যদি আমার জানা না থাকে যে পি বড় না কিউ বড়, সেক্ষেত্রে আমরা এখানে পার্থক্যসূচক চিহ্ন দিব। অর্থাৎ এক্ষেত্রে আমরা সরাসরি বিয়োগ চিহ্নটা দিব না, আমরা এখানে লিখব পি পার্থক্যসূচক সাইন দিয়ে কিউ লিখব। সো এটি হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান। দুটি ভেক্টর থেকে সর্বনিম্ন মান পাওয়া যাবে হচ্ছে তাদের বিয়োগফলের সমান। তাহলে এই হচ্ছে আমাদের দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আর আরেকটা জিনিস আমরা এখন দেখব, সেটি হচ্ছে যে দুইটা ভেক্টর যদি পরস্পর, দেখো এখন আমরা দেখব হচ্ছে দুটি ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, অর্থাৎ পি আর কিউ যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে cos 90 ডিগ্রি কত? 0। তাহলে আসলে কি হয়? এটা পিথাগোরাসের সূত্রে পরিণত হয়। দেখো এটা পিথাগোরাসের মানে সমকোণী ত্রিভুজ। তোমার আর সামন্তরিকের সূত্র লাগতেছে না, জাস্ট এই যে এইটা হচ্ছে কিউ, তাহলে এটা পি, এটা কিউ, এই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার = হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এটাকে রুট করে দিলেই তুমি এই কর্ণ যেটা, এই বাহুটার মান পাচ্ছ। কখন? যদি দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করে। সো এটা একটা বিশেষ কেস, মনে রাখবা। আমরা পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে আমরা সামন্তরিকের সূত্র পর্যন্ত যাওয়া লাগতেছে না, সরাসরি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা এই লব্ধির মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সামন্তরিকের সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান বের করলাম, লব্ধির দিক বের করলাম, এবং বিশেষ 3টা সিচুয়েশন দেখলাম: লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখেছো, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের ক্লাসটি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।